মা বাবা মরা নাতনিকে নিয়ে শ্যাম একাই বসবাস করত। আদরের নাতনিকেই নিয়ে ছিল তার জীবন। তবে একদিন সেই নাতনিকে কেউ কিডন্যাপ করে নিয়ে যায়, আর তাকে খুঁজতে শ্যাম মরিয়া হয়ে ওঠে। এক কনস্টেবলের সহায়তায় সে নিজেই তার নাতনিকে উদ্ধার করতে বেরিয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত কি সে পারবে তার নাতনিকে খুঁজে বার করতে, আর এই সবকিছুর পিছনে আসল কালপিটকে খুঁজে বার করতে? সেটাই দেখবো আজকের গল্পে ত্রিবান্ধারী বারবারিকে। মুভির শুরুতেই আমরা শ্যাম নামের একজনকে পুলিশ স্টেশনে যেতে দেখি, যাকে দেখে অনেক চিন্তিত লাগছিল। সেখানে সে এসআই কে এসে জানায় তার নাতনি গায়েব হয়ে গিয়েছে। সে তাকে সব জায়গায় খুঁজেছে, কিন্তু জানে না সে এখন কোথায় রয়েছে। তখনই সেখানে এসআই এর কাছে একটা মিনিস্টারের কল আসে। সে তাকে তার ডগিটি হারিয়ে যাওয়ার জন্য খুঁজে আনার কথা বলছিল। সেই জন্য এসআই তার অফিসারদেরকে ডগিটাকে খুঁজে আনার জন্য বলে। তখন শ্যাম বলে আমার নাতনির কি হবে? তখন এসআই চন্দ্রা নামের একজন কনস্টেবলকে সেখানে ডাকে, যে কিনা কোনো কাজের ছিল না, আর এসআই তাকে এই কেসটি সলভ করার জন্য বলে। এটা দেখার পর শ্যাম বুঝতে পারে এসআই কিছু করবে না, তাই সে চন্দ্রার সাথে মিলে তার নাতনিকে খুঁজতে বেরিয়ে পড়ে। তারপর এখান থেকে সিন পাস্টে যায়। সেখানে আমরা জানতে পারি শ্যামের নাতনির নাম নিধি, যার মা বাবা ছোটবেলাতেই মারা গিয়েছিল, তাই জন্য স্বামী তাকে লালন পালন করে বড় করেছে। তারপর একদিন শ্যাম নিধিকে একটা শো দেখানোর জন্য নিয়ে যায়, যেখানে বারবারিকের কথা বলা হচ্ছিল, যে কিভাবে বারবারিক শুধুমাত্র 3টে তীরের সাহায্যে মহাভারতীকে শেষ করতে পারত। তখনই সেখানে নিধি ওয়াশরুমে যায়, কিন্তু অনেকক্ষণ সময় পার হয়ে যাওয়ার পরও সে আর ফেরতে আসলো না। এটা দেখার পর শ্যাম একটু ভয় পেয়ে যায় এবং সে নিধিকে খুঁজতে বেরিয়ে পড়ে। তো নিধি সেখানে একজনের সাহায্য করছিল, কিন্তু শ্যাম তখন তাকে জানায় আমার থেকে দূরে যাবে না, কারণ আমি অনেক বেশি ভয় পেতাম। তারপরের দিন আমরা শ্যামকে কোথাও স্পিচ দিতে দেখি। আসলে শ্যাম একজন সাইকিয়াট্রিস্ট, যে লোকদের তাদের ট্রমা থেকে হিল করতো, আর সে এখানে সবাইকে মোটিভেট করছিল নিজের লাইফে এগিয়ে যাওয়ার জন্য, কারণ এদের সবার পাস্টে কিছু না কিছু খারাপ হয়েছিল। তারপরে যখন রাত্রিবেলা শ্যাম বাড়িতে ফেরে, তখন সেখানে সে দেখে নিধি বাড়িতে নেই। তারপর শ্যাম নিধির বেস্ট ফ্রেন্ডকে ফোন করে, কিন্তু নিধির বেস্ট ফ্রেন্ড তার ব্যাপারে কিছুই জানতো না। তারপরেই শ্যাম পুলিশ স্টেশনে গিয়েছিল। তারপর প্রেজেন্টে শ্যাম চন্দ্রাকে বলে নিধি ডিজিটাল ওয়াচ পরতো, যেটা আমার ফোনের সাথে কানেক্টেড ছিল, তোমরা কি তাকে ট্রেক করতে পারবে? তারপর চন্দ্রা শ্যামকে নিয়ে আইটির কাছে নিয়ে আসে এবং সেই লোকটি ট্রেস করে বলে নিধির লোকেশন কোটির কাছে দেখাচ্ছে। তারপর সেখানে সিন কাট হয়ে যায় এবং আমাদের 15 দিন আগের ঘটনা দেখানো হয়। দুজন বন্ধুকে দেখানো হয়, রাম এবং দেব। এরা দুজন মিলে দাস নামের একজন গ্যাংস্টার কাছে আসে, যে তাদেরকে তাদের কুকুরটিকে ঘুরে নিয়ে আসার জন্য বলতে লাগে, এবং তাদের কথাবার্তাতে এটা জানা যায় যে দাস দেবকে 30 লাখ টাকা উধারে দিয়ে রেখেছে, যেটা দেব জুয়াতে খেলে হেরে গিয়েছে। তাই দাস বলে তুমি তোমার কাকির সাথে কথা বলো এবং তাদের এরিয়াতে আমাকে ড্রাগস বিক্রি করার পারমিশন নিয়ে দাও, তাহলেই আমি তোমার সেই 30 লাখ টাকা মাফ করে দেব। তখন দেব তাকে জানায় আমি চেষ্টা করছি। এরপর সিন প্রেজেন্টে আসে আর শ্যাম চন্দ্রের সাথে সেই ঘড়ির লোকেশনটিতে আসে। তো সেখানে একটি লোক সেই ঘড়িটিকে কুড়িয়ে পেয়েছিল, যেটাকে সে তার সাথে নিয়ে এসেছিল। বাকি লোকটি আর কিছু জানতো না। সেটা শোনার পর তারা সেখান থেকে চলে যায়। তারপর সিনটি আবার পাস্টে যায়, যেখানে আমরা দেব এবং রামকে দেখতে পাই, যারা কুকুরটাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল এবং রাস্তার মধ্যে তারা ড্রাগস বিক্রি করে দেয়, যেটা কুকুরের গলায় লুকানো হতো। এটা দেখার পর রাম অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে দেবের সাথে এই কাজটি প্রথমবার করছিল, আর দেব তাকে আগে থেকে কিছুই জানায়নি। তারপর তারা ড্রাগস বিক্রি করার পর দেবের কাছে যা টাকা এসেছিল, তারা সেটাকে ডবল করার জন্য ক্লাবে আসে, আর সমস্ত পয়সা হেরে যায়, যার জবাবে রাম তাকে কিছুই বলতে পারলো না। তারপর কাহিনী আবার প্রেজেন্টে আসে। যে লোকটি সেই ঘড়িটিকে পেয়েছিল, শ্যাম সেই লোকেশনটিতে আসে। সেখানে গিয়ে দেখে এখানে তো ক্যামেরা লাগানো রয়েছে, তাই সে চন্দ্রাকে জানায় এটির ফুটেজ আনতে। তারপর সিন আবার পাস্টে যায়, যেখানে রাম তার কাজের জন্য একজন লোকের সাথে দেখা করতে এসেছিল। আসলে রাম বিদেশে গিয়ে পয়সা কামাতে চাইছিল। তখন এই লোকটি তাকে জানায় আমার কোম্পানির তরফ থেকে আমি তোমাকে বিদেশে চাকরি জোগাড় করে দেব, কিন্তু তার জন্য প্রায় 50 লাখ টাকা লাগবে। এটা শোনার পর রাম অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর এই লোকটি বলে বাকি কথা আমার এমপ্লয়ের সাথে করে নিও। তারপর রাম যখন ওই এমপ্লয়িকে দেখে, তখন তাকে সে দেখতেই থেকে যায়। আসলে এই মেয়েটির নাম সত্যিয়া ছিল, যাকে রামের অনেক পছন্দ হয়ে যায়। এখানে সত্যিয়া রামকে সমস্ত কিছু বুঝিয়ে দেয় যে তাকে খুব শীঘ্রই পয়সার জোগাড় করতে হবে, যদি তার ভালো জব প্রয়োজন হয়। তারপর আমরা পদ্মা নামের একটি মহিলাকে দেখতে পাই, যে তার এরিয়াতে দুধের ব্যবসা করত। পদ্মার অনেকগুলো বিজনেসও ছিল এবং তার ক্যাব সার্ভিসের বিজনেসটাও অনেক বড় হয়েছে। তখনই সেখানে দেব আসে। আসলে পদ্মাই দেবের কাকিমা ছিল। তখন সেখানে পদ্মার মেয়ে মন্দিরে যাওয়ার জন্য বেরাচ্ছিল। তখন দেবকেও তার সাথে যাওয়ার জন্য বলে। এটা দেখার পর
পদ্মার সাথে তাকে জানায় দেব আর মায়া একে অপরকে ভালোবাসতো। এটা শোনার পর তো পদ্মা অনেক খুশি হয়ে যায় যে এটা তো অনেক ভালো ব্যাপার। দেবের মা বাবা চলে যাওয়ার পর আমি তাকে লালন পালন করেছি, তাই আমি এটাই চাইতাম তার বিয়ে আমার মেয়ের সাথে হয়ে যাক। এদিকে আমরা রামকে দেখতে পারি যে তার মাকে পিক করতে এসেছিল। আসলে রাম পড়াশোনার সাথে সাথে পদ্মার ক্যাপও চালাতো, আর তার মা তার উপর অনেক প্রাউড ফিলও করতো। তার ছেলে অন্য ছেলেদের মতো বিগড়াল না। তারপর আমরা দেখতে পারি একদিন রামের ক্যাব সত্যিয়া বুক করেছিল। তখন রাম তাকে ছাড়তে যাচ্ছিল, তখন সত্যিয়া তাকে জিজ্ঞেস করতে লাগলো তুমি এত কম সময়ের মধ্যে 50 লাখ টাকা কিভাবে জোগাড় করবে, তাও ক্যাব চালিয়ে। তখন রাম তাকে জানায় আমিও চেষ্টা করছি, এবং তারা অনেক কথা বলে। তার সাথে সত্যিয়া রামকে এটাও জানায় তুমি অনেক ভালো মানুষ। সেটা শোনার পর রাম অনেক খুশি হয়ে যায়। তারপর প্রায় রাম সত্যিয়ার সাথে দেখা করতে যেত, কারণ সে তো তাকে পছন্দ করতোই। আর কিছুদিনের মধ্যে তাদের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। এমনকি রাম সত্যিয়াকে তার মায়ের সাথেও দেখা করিয়ে নিয়েছিল, এবং তাদের লাভ স্টোরি খুব ভালো চলছিল। তারপর একদিন রাম সত্যিয়ার বাড়িতে আসে। তারপর সত্যিয়াকে দেখে সে কিস করতে লাগলো। তারপর সত্যিয়া রামকে চড় মেরে ঘরের দরজা বন্ধ করে নেয়। রাম তাকে অনেকবার সরি বলে, কিন্তু সত্যিয়া দরজা খুললো না। তখন রাম বুঝতে পারে সত্যিয়া কোনো ব্যাপার নিয়ে ট্রমায় রয়েছে। তখন সত্যিয়া রামকে রাত্রিবেলা তার কাছে ডাকে এবং তাকে জানায় যখন আমি ছোট ছিলাম তখন আমার আপনজন আমার সাথে দুষ্কর্ম করেছিল, তাই আজ পর্যন্ত আমি কাউকে ভরসা করতে পারিনি। তাই তুমি যখন আমার কাছে এসেছিলে তখন আমি ঘাবড়ে গিয়েছিলাম। তখন রামও সত্যিয়াকে বোঝালো। তারপর সিন প্রেজেন্টে আসে, যেখানে ফুটেজে জানা গিয়েছিল একটা ভ্যানে করে কিছু লোক এসে মেয়েটিকে তুলে নিয়েছিল। তারপর পুলিশের লোকেরা সেই লোকগুলোকে তুলে এনে তাদেরকে ভালোভাবে মারধর করার পর একজন বলে আমি দেখেছিলাম সেই মেয়েটি একটা ছেলের সাথে দাঁড়িয়েছিল। ছেলেটি যখন তাকে কিস করেছিল তখন মেয়েটি তাকে চড় মেরে পালিয়ে যায়। তাই আমাদেরও কিছু করার মন করেছিল, তাই আগে গিয়ে আমরা মেয়েটিকে তুলে নিয়েছিলাম। তখন তারা নিধির সাথে যখন দুষ্কর্ম করার চেষ্টা করছিল তখন নিধি তাদেরকে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। তারপর সেখান থেকে মেয়েটি কোথায় গিয়েছিল সেটা আমি আর জানি না। তারপর পুলিশের লোকরা সেই লোকগুলোকে আরো বেশি মারতে লাগলো যে একটা বাচ্চার সাথে তোমরা এরকম করার চেষ্টা কিভাবে করলে। এইসব শোনার পর শ্যাম তাড়াতাড়ি তার বন্ধুকে ফোন করে এবং নিধির বয়ফ্রেন্ডের ব্যাপারে তাকে জিজ্ঞেস করে। তখন সেই মেয়েটি জানায় নিধির কোনো বয়ফ্রেন্ড ছিল না, যেটা শোনার পর শ্যাম অনেক বেশি অবাক হয়ে যায়। তাহলে সেই ছেলেটি কে ছিল? তারপর চন্দ্রা তাকে এসে নিধির ব্যাগ দিয়ে দেয়, যেটা সেই লোকের ভ্যানের মধ্যে থেকে পাওয়া গিয়েছিল। তারপর শ্যাম অনেক ক্লান্ত হয়ে বাড়ি ফেরে, আর তার মাথা কোনো কাজ করছিল না। তার কিছুক্ষণ পরে শ্যাম নিধির ব্যাগ চেক করে, যেখানে একটা বারবারির বই ছিল। তখন শ্যামের মনে পড়ে যখন তারা সেই শো এর পরে বই কিনতে গেছিল তখন তারা বইটি পায়নি। তখন দোকানদার তাদেরকে জানিয়েছিল যখন বই আসবে তখন তাদেরকে জানিয়ে দেওয়া হবে। তখন নিধিও দোকানের কার্ড নিয়ে নিয়েছিল, অর্থাৎ নিধি এই বইটি শ্যামের জন্য গিফট নেওয়ার জন্য আনতে গেছিল। তাই জন্য শ্যাম দোকানদারের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। তারপর সিন পাস্টে যায়, যেখানে দেব দাসকে পদ্মার সাথে দেখা করার জন্য দেখেছিল এবং দাস পদ্মাকে জানায় আমি তোমার এরিয়াতে ড্রাগস বিক্রি করতে চাই। কিন্তু পদ্মা তখন তাকে সোজাসুজি না করে দেয় যে আমার এরিয়াতে আমি কোনো বাজে কাজ করতে দেব না, আর এরপর যদি তুমি এখানে দেখা যাও তাহলে তোমাকে মেরে ফেলা হবে। তারপর সেখান থেকে দাস রাগের মাথায় বেরিয়ে পড়ে। তারপর পদ্মা দেবকেও বকে এই সমস্ত লোকেদের থেকে দূরে থাকো। তারপর সত্যিয়া রামকে ফোন করে জানায় তুমি কিছু পয়সা এখনই জমা করে দাও, তাহলে বস তোমার অ্যাপ্লিকেশন আগে বাড়াবে। তখন রাম তাকে জানায় ঠিক আছে আমি তাড়াতাড়ি কিছু করছি। তারপর রাম দেবের সাথে দেখা করতে আসে। দেব তখন জানায় কাকিমা দাসকে তাড়িয়ে দিয়েছে, আর দাস আমার থেকে 30 লাখ টাকা আবার ফেরত চাইছে, তাই আমাদের কিছু একটা করতে হবে, সেটা চুরি হোক না কেন। কিন্তু রাম এটা শোনার পর মানা করে দেয়। তারপর সিন প্রেজেন্টে আসে। তারপর শ্যাম সেই দোকানদারের সাথে দেখা করে সেই ক্যামেরার ফুটেজ চেক করতে লাগলো। তারপর সেখানে নিধির সাথে একটি ছেলেকে দেখা যায় যাকে শ্যাম আগে থেকে চিনত, তাই সে তার বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তারপর সিন পাস্টে যায়, যেখানে রাম একজন কাস্টমারকে তার বাড়ি ছাড়তে যাচ্ছিল, যেখানে কাস্টমার কাউকে একজনের সাথে কলে কথা বলে বলছিল তার কাছে 30 লাখ টাকা পড়ে রয়েছে, যেটা তাকে কালকে কাউকে দিতে হবে। এটা শোনার পর রামের মনে চুরি করার ভাবনা আসে, কারণ যেভাবেই হোক তাকে কিছুটা পয়সা জমা করতে হতো। তারপর প্রেজেন্টে সেই ছেলেটির বাবার সাথে দেখা করে শ্যাম বলে আপনার ছেলের সাথে আমি 2 মিনিট কথা বলতে পারবো কিনা। তখন সেই লোকটা জানায় আমার ছেলে তো তার বন্ধুদের বাড়িতে পড়ার জন্য গিয়েছে। তারপর সেই লোকটি তার ছেলেকে ফোন লাগায়, কিন্তু তার ছেলে নেশায় থাকার কারণে ফোনই তুললো না। এটা শোনার পর শ্যাম তাকে বলে চলো সেখানে গিয়ে দেখে নি। তারপর এরা সবাই মিলে সেই ছেলেটির সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। তারপর তারা সেই ছেলেটির বন্ধুর বাড়িতে পৌঁছয়। তারপর তারা এমন ভান করতে লাগলো তারা তো পড়াশোনা করছিল। তখন শ্যাম তাদেরকে জানায় নিধি কি তোমাদের সাথে ছিল? তারপর সে কোথায় গিয়েছিল? তখন ছেলেটি তাকে জানায় নিধি আমার সাথে শুধু বইটি কিনতে গেছিল। তারপর সে গিফট র্যাপ করার পর আমাদের অনেক বেশি সময় হয়ে গিয়েছিল, তাই বৃষ্টিও হচ্ছিল, তাই আমরা একটা জায়গায় দাঁড়িয়ে পড়ি। সেখানে আমরা দেখতে পারি সে ছেলেটি নিধিকে কিস করেছিল, তাই নিধি সে ছেলেটিকে চড় মেরে দিয়েছিল এবং রাগের মাথায় সেখান থেকে চলে গিয়েছিল। আর ছেলেটি আরো জানায় আমি যখন বাড়ি যাচ্ছি
দেখছিলাম নিধি একটি গাড়িতে যাচ্ছিল, তাই আমি তখন ভাবলাম নিধি বাড়ির জন্য বেরিয়ে পড়েছে, তাই আমিও বাড়ি চলে এসেছিলাম। তখন শ্যাম জিজ্ঞাসা করে তুমি ক্যাব নাম্বার দেখেছিলে কিনা, কিন্তু ছেলেটা তাদের নজরে দিইনি। তারপর পাশে রাম একটা প্ল্যান করে সেই লোকটির ওপর নকল গুলি চালায় এবং তাকে কল করে জানায় তোমার বাচ্চা আমার নিশানায় রয়েছে এবং তাকে বললে তুমি যদি তাদেরকে বাঁচাতে চাও তাহলে তোমার কাছে যত টাকা আছে আমাকে দিয়ে দাও। তখন লোকটি ভয়ের জন্য সেই 30 লাখ টাকার ব্যাগটি নিচে ফেলে দেয় আর রামদেবের সাহায্যে সেই ব্যাগটি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। তারপর সিন প্রেজেন্টে আসে। সেই ছেলেটি শ্যামকে ফোন করে জানায় নিধি সেই দিন যে গাড়িতে গেছিল সেই গাড়ির পিছনে একটি বুলের লোগো ছিল। এটা শোনার পর তো শ্যাম অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ তার সামনেই সেই বুলওয়ালা একটি গাড়ি দাঁড়িয়ে ছিল, কিন্তু সে যখন তার মধ্যে চেক করে তাতে কিছুই ছিল না। তারপর চন্দ্রা সেখানে এসে তাকে এরকম ধরনের গাড়ি অনেকগুলো দেখায় যে এই এরিয়াতে এরকম গাড়ি অনেকগুলো ছিল, অর্থাৎ নিধিকে খোঁজা অনেক বেশি কঠিন হয়ে গিয়েছে। তারপর আমরা পাস্টের ঘটনা দেখি যেখানে রাম 30 লাখ টাকার থেকে 15 লাখ টাকা দেবকে দিয়েছে দাসকে ফেরত দেওয়ার জন্য, কিন্তু পয়সা ডবল করার লোভে দেব জুয়োতে আবার সেই সমস্ত টাকা হেরে ফেলে। এদিকে রাম তার ভাগের টাকা নিয়ে সেই অফিসে দিয়ে আসে যাতে সে বিদেশে বেরিয়ে যেতে পারে। এর পরের দিন দেবের সাথে দেখা করার জন্য দাস আসে এবং এসে বলে আমার পয়সা বের করো। তখন রাম তাকে জানায় এ তো 15 লাখ টাকা দিয়ে দিয়েছে। তখন দেব জানায় সেটা তো আমি জুয়োতে হারিয়ে ফেলেছি। তখন দাস তাকে জানায় আমি তোমাকে মাত্র একদিনের সময় দিচ্ছি, নয়তো আমি তোমার কথা পদ্মাকে জানিয়ে দেবো। এটা শোনার পর দেব অনেক ভয় পেয়ে যায়। যদি পদ্মা এটা জানতে পেরে যায় তাহলে তার বিয়ে মায়ের সাথে দেবে না আর তার হাত থেকে এই বিজনেসটাও চলে যাবে। তারপর আমরা রাত্রে দেবকে দেখতে পাই যার কাছে রাম একটি পেটি নিয়ে আসে এবং এসে বলে কালকে সবার প্রথমে আমরা দাসকে নিয়ে এই পয়সাগুলো দেব। দেব যখন সেই পেটিটাকে খুললে তার মধ্যে মিনিস্টারের ডগ ছিল। রাম তখন জানায় আমি মিনিস্টারের ডগ তুলে নিয়েছি আর আমি তার কাছ থেকে 50 লাখ টাকার ডিমান্ড করেছি, কারণ এই ডগি ছাড়া মিনিস্টারের মেয়ে খাবার খেত না আর এখন সে পয়সা দেওয়ার জন্য রাজি হয়ে গিয়েছে। তারপর সিন প্রেজেন্টে আসে আর শ্মশানের লোকের কাছে একজন মুখ ঢেকে এসেছিল আর সে তাকে বন্দুক দেখিয়ে আগে থেকে শান্ত করে এবং তাকে পয়সা দিয়ে একটা লাশ ফোকার কথা বলে। অন্যদিকে মিনিস্টারের কাছ থেকে পয়সা নেওয়ার জন্য রাম এসেছিল আর সেখানে মিনিস্টার পুলিশও রেখেছিল যাতে সে ডগিটাও পেয়ে যায় এবং পয়সাও যেন না দিতে হয়। তাই এখানে পুলিশ অফিসার মিনিস্টারের ছেলেকে পয়সা দিয়ে আসার কথা বলে আর যখন তারা রামের দিকে পয়সাটি ছুটতে যাচ্ছিল তখনই এসআই কুকুরটি পেয়ে যায় এবং তারা ডগি এবং পয়সা নিয়ে পালিয়ে যায়, অর্থাৎ রাম কিছুই পেল না। আর এদিকে সেই লোকটি একটি মেয়ের লাশ নিয়ে শ্মশানের লোকটির কাছে গিয়ে দেয় এবং বলে একে জ্বালিয়ে দাও, আর লোকটিও ভয়ের চোটে তাকে জ্বালানো শুরু করে দেয়, কিন্তু তখনই সেখানে কারেন্ট চলে যায়। তখনই লোকটি লাইট জ্বালানোর বাহানা করে ভিতরে যায় এবং তার সাথীকে ফোন করে জানায় এখানে একজন একটি মেয়েকে জ্বালানোর জন্য এনেছে আর হয়তো সে আমাকেও মেরে ফেলবে। এটা শোনার পর লোকটি খুব তাড়াতাড়ি শ্যামকে ফোন করে, কারণ সে জানতো শ্যামের নাতনি গায়েব হয়ে গিয়েছে। তখনই শ্যাম তাড়াতাড়ি করে শ্মশানের দিকে যায়। তখনই কারেন্ট আসার পর লোকটি তাকে জ্বালানোর জন্য বলে, যেটা আর কেউ না নিধিই ছিল। তাই লোকটি ভয় চলে সেই মেয়েটিকে জ্বালিয়ে দেয়, কিন্তু শ্যাম যতক্ষণ এখানে আসতো ততক্ষণে মেয়েটির লাশ জ্বলে গিয়েছিল আর এটা দেখার পর শ্যাম অনেক বেশি কান্না করে। অন্যদিকে আমরা পদ্মার বার্থডে সেলিব্রেশন দেখছিলাম যেখানে দেবকে দাসের লোকেরা তুলে নিয়ে যায় আর বলে এবার তো তোমাকে মরতে হবে, কারণ না তো তুমি আমার পয়সা দিয়েছো আর না আমার কাজ করিয়েছো। দাসের লোক তখন তাকে এসে জানায় আমাদের 10 কিলো ড্রাগস ধরা পড়ে গিয়েছে, যেখানে সিবিআই মিডিয়াতে শুধু 1 কিলোর কথা বলেছে। এখানে দাস তখন জানায় আমাদের 9 কিলো হয়তো তারা নিজেদের কাছে রেখে নিয়েছে, তাই সেগুলো সমস্ত কোটি টাকার মাল, তাই আমি ফেরত চাই। এটা শোনার পর দেব তাকে বলে আমি তোমার মাল ফেরত আনবো, শুধু কিছুটা সময় দিয়ে দাও। তখন মালের জন্য দাসও রাজি হয়ে যায়। এর পরের দিন রামের সাথে দেখা করার জন্য সত্যিয়া আসে যে তোমার ডকুমেন্ট সমস্ত তৈরি হয়ে গেছে আর মাত্র 20 লাখ টাকা লাগবে, তারপরে তুমি বিদেশ যেতে পারবে। সেটা শোনার পর রাম ভাবতে লাগলো সে পয়সা কোথা থেকে নিয়ে আসবে। এইদিকে শ্যাম চন্দ্রের সাথে মিলে নিধিকে কে খুন করেছিল সেটা খোঁজ করতে লাগলো আর চন্দ্র জানতে পেরেছিল যে গাড়িতে বুলেট স্টিকার লাগানো ছিল সেই সমস্ত গুলো পদ্মার গাড়ি। আমি খোঁজ করে জানাচ্ছি। তারপরের দিনই চন্দ্র ওয়ার্কার সেজে পদ্মার বাড়িতে যায়। তারপরে সেই রাত্রে যে গাড়িটি বাইরে ছিল সেইটার ডিটেল খুঁজে বার করে আনে। সেখানে তারা দুটো নাম দেখতে পারে, দেব এবং রাম। আসলে তারা নিধির কেসের সাথে কানেক্টেড ছিল। তারপর চন্দ্র সমস্ত ইনফরমেশন শ্যামকে দিয়ে দেয়। তারপর শ্যাম ভাবতে লাগলো তারা আসলে কারা, যারা আমার নাতনির দেহটিকে শ্মশানে নিয়ে গিয়েছিল। এখন তাদের শুধু এটাই খোঁজ করতে হতো। তারপর রাম সোজা গিয়ে শ্যামের মায়ের সাথে দেখা করে এবং তাকে জানায় তোমার ছেলে বাজে কাজ করছে, কিন্তু সেখানে তার মায়ের সেটা বিশ্বাসী হলো না। শ্যাম তাকে বলে তুমি তার উপর নজর রাখো, যদি একটুও সন্দেহ হয় তাহলে আমার কথা সত্যি হবে। এটা শোনার পর সে রাজি হয়ে যায়। এদিকে রাত্রিবেলা রাম এবং দেব সিআই এর বাড়ির নজর রাখছিল এবং দেব সিআই এর গাড়ির মধ্যে ট্রাকা লাগিয়ে দেয়, কারণ তাদের গাড়ি থেকে ড্রাগস বের করার ছিল। আসলে দেব রামকে এই কাজ করার জন্য মানিয়ে নিয়েছিল। তারপর রাম বাড়িতে পৌঁছে সমস্ত প্ল্যানিং করে এবং দেবকে ফোন করে জানায় আমরা কিভাবে ড্রাগস বের করব। তখন এই সমস্ত কিছু তার মা শুনে নেয় এবং সে অনেক বেশি অবাক হয়ে যায়। তখন সে রামকে দিব্যি দিয়ে বলে তুমি কোন বাজে কাজ করছো। তারপর সমস্ত কিছু রাম বলা শুরু করে এবং সিন পাস্টে যায়। আসলে রাম যেই রাত্রের দিন ডগি নিয়ে এসেছিল তখন সে
কোনো একটি মেয়ের আওয়াজ পেয়েছিল। সে যখন দেবকে জিজ্ঞাসা করেছিল তখন দেব জানায় এই মেয়েটি অনেক বড় লোক লাগছিল, তাই আমি একে কিডন্যাপ করে নিয়েছি যাতে তার বাবার কাছ থেকে পয়সা চাইতে পারি। যেটা শোনার পর রাম তাকে বলে না তুমি এমনটা করবে না আর সেই মেয়েটিকে যেতে দাও। কিন্তু রাম দেবের ড্রিঙ্কের মধ্যে আগে থেকে নেশালো পদার্থ মিশিয়ে দিয়েছিল, কারণ সে জানতো রাম তার কথা শুনবে না। আর এই মেয়েটি আর কেউ না, নিধি ছিল, যাকে দেব তুলে নিয়ে এসেছিল। তারপর রামের অজ্ঞান হয়ে যাওয়ার পর দেব নিধিকে দেখতে যায়। নিধি পালানোর চেষ্টা করলো, যেহেতু দেব নেশার মধ্যে ছিল তাই সে নিধির সাথে দুষ্কর্ম করে নেয়। তাই রাগের মাথায় নিধি তার উপর একটা খাঞ্জার মারে। সেখানে দেব সেই খাঞ্জারটি বের করে নিধিকে মেরে দেয়। আসলে নিধির খুনি দেবই ছিল। যখন রামের জ্ঞান ফিরে তখন সে নিধির লাশ দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর দেব তার পায়ে পড়ে যায়, আমাকে এইবারের মতো বাঁচিয়ে নাও। তাই তার বন্ধুর জন্য সে নিধির লাশটিকে ঠিকানা লাগায় এবং সেখান থেকে চলে যায়। তারপর দেব নিধির লাশটিকে জানানোর জন্য শ্মশানে নিয়ে আসে। তারপর এই ঘটনার পর দেব তাকে আবার ডেকেছিল আর সিআই এর বাড়ি থেকে ড্রাগস চুরি করার কথা তাকে বলেছিল। কিন্তু রাম যখন মানা করেছিল তখন দেব তাকে সেই নিধির লাশ ঠিকানা লাগানোর ভিডিওটা দেখায়, যেটা দেব আগে থেকে বানিয়ে নিয়েছিল। এটা দেখার পর রাম ড্রাগস চুরি করার জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে তার মা এই সমস্ত জানার পর অনেক কান্নাকাটি করেছিল। তারপর রাম সেই লাশ ঠিকানা লাগানোর ভিডিওটা নিয়ে শ্যামকে গিয়ে দেখায়। এটা দেখার পর শ্যাম অনেক বেশি অবাক হয়ে যায় যে তার বাচ্চার তারা কি অবস্থা করে দিয়েছিল। তারপর শ্যাম এটা ভাবতে লাগলো সে দেবের থেকে কিভাবে বদলা নেবে। অন্যদিকে রাম সিআই বাড়িতে ঢুকে সে ড্রাগস গুলোকে চুরি করে নেয়। সে পুরো প্ল্যানিং এর সাথে নিয়ে সিআই কে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিল। তারপর আমরা দেখতে পারি এরা দুজনে মিলে সেই ড্রাগস গুলোকে দাসের কাছে দিয়ে দিয়েছিল, যার বদলে দাস তাদেরকে পয়সাও দিয়েছিল। অর্থাৎ রামের এখন পয়সার জোগাড় হয়ে গিয়েছিল। পরের দিন পুকুরের থেকে একটি লাশ পাওয়া যায়, যেটা আর কারো না দেবের ছিল। এটা দেখার পর রাম অনেক বেশি অবাক হয়ে যায় যে দেবকে কে মেরে ফেলেছে। দেবের মরার খবর দেখে রামও অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল। এদিকে পদ্মা এসে বলে দেবকে যে মেরেছে তারা বাঁচতে না পারে, তাদের খোঁজ করো। অন্যদিকে রামকে দাসের গুন্ডারা তুলে নেয় এবং তাকে মারতে শুরু করে। তারপর আমরা দেখতে পারি রাম কোথাও টেনশনে বসেছিল, তখন তার কাছে চন্দ্রা আসে। তারপর তাকে বলে তোমার সত্যিটা তো শাম জানতে পেরে গিয়েছে যে তুমি কিভাবে নিধির সাথে দুষ্কর্ম করেছিলে এবং তাকে মেরে ফেলেছিলে। তারপর এখানে রিভিল হয় সেই রাত্রে নিধির সাথে দেব কিছু করেনি, আসলে রাম তার সাথে দুষ্কর্ম করেছিল এবং তাকে মেরে ফেলেছিল। কারণ যে ভিডিওতে রাম তার লাশটিকে ঠিকানা লাগাচ্ছিল সেখানে রামের ছাতি থেকে রক্ত বেরাচ্ছিল, যেখানে নিধি খাঞ্জার মেরেছিল। এখানে সবকিছু রিভিল হয়ে যায় যে রাম তার মাকে মিথ্যা কাহিনী শুনিয়েছে আর দেবের নেশার কারণে মূলত সে নিধিকে মেরে ফেলেছে। আর এদিকে আমরা এটাও জানতে পারি রামই দেবকে মেরে ফেলেছিল, কারণ সেই তার জন্য সবসময় সমস্যা হয়ে দাঁড়াতো। এটা শোনার পর তো রাম সেখান থেকে পালিয়ে যায় যে এখন তার কি হবে। অন্যদিকে আমরা দেখতে পারি সত্যের সাথে দেখা করার জন্য শ্যাম এসেছে আর আমরা জানতে পারি সত্যা তার ছোটবেলার ট্রমা থেকে বেরিয়ে আসার জন্য শ্যামের সাহায্য নিচ্ছিল। এখানে শ্যাম সত্যকে একটি বক্স গিফট করে এবং বলে তোমার সামনে যখন কোনো রাক্ষস থাকবে তখন এই বক্সটিকে খুলবে। তারপর এখানে যখন রাম আসে তখন সে শ্যামকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, যেখানে শ্যাম তার সাথে একটু কথা বলে এবং সে রামকে এমন ভাবে ম্যানিপুলেট করে আমি সত্যকে সমস্ত কিছু বলে দিয়েছি। এই সমস্ত কিছু বলে সেখান থেকে সে চলে যায়। তারপর রাম সত্যের কাছ থেকে ক্ষমা চাইতে লাগলো, আমি ভুল করে নিধির সাথে সেই রাত্রে বাজে কাজ করে নিয়েছিলাম। যেটা শোনার পর তো সত্য অনেক বেশি অবাক হয়ে যায় যে রাম এত বাজে কাজ করে নিয়েছে। আর তখন তার ছোটবেলার কথা মনে পড়ে, তাই সে বক্সটিকে খুলে সেখান থেকে গান বের করে তাকে মেরে ফেলে। আসলে এই পুরো প্ল্যানিংটা স্বামী করেছিল, সে সত্যকে ম্যানিপুলেট করে দিয়েছিল। সেখানে তখন পদ্মাও আসে, যাকে শ্যাম দেবের কিলারের কথা বলে দিয়েছে। এখানে রামকে মরে থাকতে দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর সে তার লোকগুলোকে বলে এই মেয়েটার নাম যেন এই মার্ডারে না আসে। তারপর চন্দ্রা শ্যামকে জিজ্ঞাসা করে তুমি সত্যের হাতে রামকে কেন মেরেছো, কারণ সত্য তার পাস্টের জন্য বাঁচতে পারছিল না, তাই রামের মতো লোককে সে মেরে এটা ভাবতে পারবে যে তার সাথে দুষ্কর্ম করা লোককে সে মেরে ফেলেছে এবং তার বদলা নিয়ে নিয়েছে। তারপর শ্যাম চন্দ্রাকে নিয়ে হসপিটালে যায়, সেখানে দেখানো হয় নিধি বেঁচে রয়েছে। এখান থেকে সিন পাস্টে যায়, সেখানে সেই শ্মশানের লোকটি দেখেছে নিধি শ্বাস এখনো চলছে আর নিধি তাকে একবার সাহায্যও করেছিল, তাই সে নিধিকে কোথাও লুকিয়ে রেখেছিল আর শুধু কাপড়গুলোকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, যেটা দেখে দেবের মনে হয়েছিল যে সে জ্বলে গিয়েছে। কিন্তু যদিও নিধি এখনো কোমায় রয়েছে, তার জ্ঞান কখন ফিরবে সেটা জানা যায়নি। তারপর আমাদের কিছুদিন পরের সিন দেখানো হয় যেখানে নিধির জ্ঞান ফিরেছে। এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি যদি ভালো লাগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট মুভি এক্সপ্লেনিং ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।